আজকে দুর্গাপুর কাণ্ডে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের কমিশনার কিছুক্ষণ আগে যে বক্তব্য রাখলেন তাতে এটা পরিষ্কার হচ্ছে যে দুর্গাপুরের ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত হচ্ছে একজন ধর্ষণ এর সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশের প্রাথমিক আজ পর্যন্ত যা ইনভেস্টিগেশন তাতে পুলিশের মনে হচ্ছে। এবং এই যে ৫ জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে একজন ধর্ষণের সঙ্গে যুক্ত। এবং যে বিশেষ জায়গাটা আরেকটা আসছে সেটা হচ্ছে যে অভিযোগকারিনী অর্থাৎ যাকে ধর্ষণ করা হয়েছে তার যে বিশেষ বন্ধুর সঙ্গে তিনি খাবার আনতে বেরিয়েছিলেন বলে কথা আসছিল, সামনে তথ্য আসছিল, সেই বিশেষ বন্ধু বিশেষ নজরে রয়েছে পুলিশের। অর্থাৎ এই তদন্তে কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। অভিযোগকারিনীর বাবা বারবার করে বলছিলেন যে বিশেষ বন্ধু কেন গ্রেফতার নয় বা তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। আপনাদেরকে বলে রাখি যে আজকে যখন ঘটনার রিকনস্ট্রাকশন হচ্ছে, যখন পুনর্নির্মাণ হচ্ছিল, সেই সময়তে এই বিশেষ বন্ধুকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর পুলিশ কি বলছে আপনাদের এখন এই মুহূর্তে শোনাবো, শুনুন। স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে, বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি। যে সহপাঠী আছে তার যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই, আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি। যেরকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ। আর এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশের কাছ থেকে জানবো। রাজেশ, তোমায় আমি 3টে প্রশ্ন করব এই ঘটনার উপরে, আলোকপাত আরও বেশি পরিষ্কার করে দেবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে বিশেষ যে বন্ধু অর্থাৎ যে অভিযোগকারিনী তার সঙ্গে যে ছিল তাকেও কে সন্দেহের ঊর্ধ্বে রাখছে না পুলিশ? প্রথম প্রশ্ন আমার তোমার কাছে। দেখো, সন্দেহের ঊর্ধ্বে রাখছে যেটা পুলিশ কমিশনার যে সুনীল চৌধুরী সেটা কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন যখন করেছেন তখন কিন্তু এটা স্পষ্টভাবে বলেছেন যে যে সহপাঠী ছিল সেই সহপাঠী ডাক্তারি পড়ুয়ার সাথে সেই সহপাঠী কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে আছে সে আইকিউ সিটি হাসপাতাল থেকে যে সহপাঠী নিয়ে বেরিয়েছিল তার বান্ধবীকে, সুতরাং সেও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। এই প্রশ্নটা কিন্তু সে করেছিল এবং ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে কিন্তু পুলিশ নজরদারি শুরু করছে। শুধু তাই নয়, এই বিষয়ে কিন্তু তারা রীতিমতো পুরো বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে যে কি ধরনের ইনভলভমেন্ট ছিল এবং যে ৫ জনকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আজকে পুনর্নির্মাণ যখন হয়েছে তখন ঠিক একই পদ্ধতিতে কিন্তু এই সহপাঠীকেই কিন্তু পরাণগঞ্জের যে জঙ্গল অর্থাৎ এই আইকিউ সিটি হাসপাতাল থেকে যে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে যে পরাণগঞ্জের যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে নিয়ে গিয়ে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আসানসোল দুর্গা পুলিশের পদস্থ আধিকারিকরা খুঁটিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করেন। রাজেশ, তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, এই যে হাসপাতাল বা কলেজ যেখানে অভিযোগকারিনী পড়াশুনো করছিলেন সেখান থেকে যেখানে ধর্ষণ হয়েছে অর্থাৎ ঘটনাস্থল, যেটা শোনা যাচ্ছে যে খাবার আনতে তারা রাত্রেবেলায় 8টার আগে বেরিয়েছিলেন। যেহেতু তুমি ঘটনাস্থলে গেছো এবং বাই দ্য ওয়ে এখনও তুমি আছো, আমি তোমার থেকে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করব যে 8টার সময় বেরিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে খাবার দোকানে যাওয়াটা বা খাবার দোকানে যাওয়ার যে পরিকল্পনা সেটা কি ওখানে খাবার দোকান আছে ওই রাস্তায়? দেখো, দ্বিতীয় প্রশ্নের যে উত্তর একদম স্পেসিফিক প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু পুলিশ প্রথম দিন থেকে খুঁজেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আইকিউ সিটি হাসপাতাল, আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো ঠিক উল্টো দিকে দেখলে তুমি দেখতে পাবে যে এই যে দোকান ছোট ছোট দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যেটা কলেজ কম্পাউন্ডের মধ্যেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ওষুধের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান রয়েছে, এখানে চা বা খাবার যে কোনো জিনিস এখানে পাওয়া যায়। সুতরাং পাওয়া যায় না এটা কিন্তু নয়, এই কম্পাউন্ডের মধ্যে কিন্তু পাওয়া যায়। এখন ওই রাস্তা ধরে গেলে কিন্তু সাউথ সিটি গেট অর্থাৎ সাউথের যে গেটটা রয়েছে অর্থাৎ যে আইকিউ সিটির যে সাউথ গেট সেটা হচ্ছে ঠিক এই রাস্তা ধরে যদি তুমি যাও তাহলে ওই রাস্তাতে গিয়ে একদম পরাণগঞ্জ তুমি পৌঁছে যেতে পারবে, সেটা হচ্ছে সাউথ। ওই রাস্তাতে ওই ফাঁকা রাস্তাতে হাঁটা পথে
হেঁটে হেঁটে খেতে খাবার দোকানে যাওয়াটা আমাদের কাছে মনে হয়েছে যে সেই মুহূর্তে সেই নির্জন রাস্তা দিয়ে সেই মুহূর্তে যাওয়াটা একটু কষ্টকর। তার মানে তুমি বলছো ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খাবার দোকানে যাওয়াটা আপাতভাবে অসম্ভব, তাহলে কি মোটরসাইকেল বা অন্য কোনো গাড়ি করে খাবার দোকানে যাওয়া যেতে পারে রাজেশ? একদমই তাই, যে এখান থেকে তোমাকে যেটা বলছিলাম 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার দূর হচ্ছে যে পরাণগঞ্জের যে জঙ্গল, যে মূল রাস্তা, এবং ঠিক সেখান থেকে মিনিট 5ও লাগে না, সে মিনিট 5-10 লাগে। ওখান থেকে কিন্তু তুমি স্বাভাবিকভাবে এখান থেকে তুমি বাইকে করে যদি যাও খুব কম সময়ের মধ্যে কিন্তু সেটা পৌঁছে যেতে পারবে। বেশ, আমার তৃতীয় প্রশ্ন রাজেশ, আমার তৃতীয় প্রশ্ন যেটা ছিল তার উত্তর তুমি খানিকটা দিয়েই দিয়েছো। সেটা হচ্ছে আমার তৃতীয় প্রশ্ন ছিল যে কলেজ ক্যাম্পাসের মধ্যে রাতের খাবার জোগাড় করবার জন্য উপযুক্ত ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষের যে ক্যাম্পাস তার মধ্যে আছে কিনা। তুমি একবার উত্তর দিয়েছো যে কলেজের মধ্যে দোকান রয়েছে, একবার আমার চিত্র সাংবাদিককে বলো যে যদি একবার দেখায় যে কোন কোন দোকান রয়েছে, এবং তুমি যদি একটু বলে দাও যে রাতের আপাতভাবে যেটা ডিনার করবার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র সেটা ক্যাম্পাসের মধ্যে পাওয়া যায় কিনা। একদম তাই, আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু খাবারের দোকান যে রয়েছে, তুমি সেটা তোমাকে আরেকবার দেখানোর চেষ্টা করব যে এই যে ছোট ছোট স্টল দেখছো, এই স্টলগুলো কিন্তু রাতের খাবার পাওয়া যায়, অর্থাৎ পাওয়া যায় না এমনটা নয়। তুমি চা বিস্কুট থেকে শুরু করে তুমি যদি রাতে রুটি এবং বিভিন্ন আরো অনেক জিনিসপত্র সেখানে কিন্তু পাওয়া যায়, সঙ্গে ওষুধের দোকানও রয়েছে। সুতরাং খাওয়া যায়, খাবার দোকানও যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু ওষুধের দোকানও রয়েছে, এবং ঠিক উল্টো পাশেই কিন্তু সেখানেও কিন্তু খাবার দোকানের বেশ কিছু স্টল রয়েছে। এবং একটা স্পেসিফিক বিষয় সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিস্টেম, একদমই তাই, যে হোস্টেলের সিস্টেমের বাইরে যাওয়া, সেই যাওয়াটা হচ্ছে সব থেকে বড় একটা সন্দেহজনক কারণ দেখো যে প্রত্যেক ঘটনার পিছনেতে পুলিশ দিয়ে দেওয়া সম্ভব নয়, পুলিশের পক্ষে সম্ভব নয় যে ম্যান টু ম্যান পাহারা দিয়ে দেওয়া, অর্থাৎ এখান থেকে বেরিয়ে কেউ গেল এবং তারপরে সেই নির্জন রাস্তাতে হাঁটলো। একদম রাজেশ, তুমি একদম ঠিক কথা বলছো। আমাদের রাজ্যের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা যেটা দাঁড়াচ্ছে সেখানে ম্যান টু ম্যান পুলিশে অবজারভেশন সম্ভব নয়। আগে আমার তালিকায় ছিল না, কিন্তু একদম শেষ প্রশ্ন রাজেশ তোমায় জিজ্ঞেস করবো, ছোট্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে এই এই ক্যাম্পাস থেকে রাতের বেলায় যে কোনো সময় আবাসিক বা পড়ুয়ারা যে কোনো জায়গায় বেরিয়ে যেতে পারেন, তার জন্য কলেজ কর্তৃপক্ষের কোনো নির্দিষ্ট নিরাপত্তা বিধি, কোনো ম্যান্ডেট এগুলো কি আছে? তুমি কি দেখতে পেয়েছো সেরকম কিছু? খুব সুন্দর প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে সব থেকে টার্নিং পয়েন্ট, এবং যে প্রশ্নটা কিন্তু সব মহলে প্রথম দিন থেকে কিন্তু সেই প্রশ্নটা তুলছেন এই ডাক্তারি পড়ুয়ার বাবা এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মানুষ, যে একটা কলেজ, একটা চলছে মেডিকেল কলেজ, এবং সেখানে হাসপাতাল রয়েছে, হোস্টেল আছে, মেয়েদের হোস্টেলে কি করে সে হাসপাতালে হোস্টেলে বাইরে সাউথ গেট দিয়ে চলে গেল এবং সেখানে সিকিউরিটি কিছু বললো না। এই সমস্ত বিষয় কিন্তু প্রশ্ন রয়েছে, নেই একদম তা নয়। এবং যেটা জানা যাচ্ছে সূত্রের খবর, সেটা হচ্ছে যে এই যে রিতানু, যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, রিয়াজউদ্দিন, সেও কিন্তু এই হাসপাতালে কিন্তু প্রাক্তন সিকিউরিটি কর্মী ছিল। পুলিশ কিন্তু এইগুলো খুঁটিয়ে দেখছে যে কোথাও কানেকশন কোনো জায়গায় নেই, তো যে সূত্র ধরে এখানটাই হচ্ছে মিসিং লিঙ্ক গুলোকে খুঁজে বার করবার চেষ্টা। তাই বলে এটা কখনোই মনে করা উচিত নয় যে রাত্রেবেলায় ওয়াকিং ডিস্টেন্সে খাবার দোকান না থাকা সত্ত্বেও সেখান থেকে কলেজ পড়ুয়া ছাত্রী সেখান থেকে বেরিয়ে গেল মানেই সে ধর্ষণ হবে বা করার সেই অধিকার ধর্ষকদের জন্মায়, সেটা একেবারেই নয়। কিন্তু মিসিং লিঙ্কগুলোকে খুঁজে বার করবার জন্য আমি রাজেশকে এই প্রশ্নগুলো করলাম। অনেক ধন্যবাদ রাজেশ, একদম প্রিসাইজলি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তোমাকে আপাতত ধন্যবাদ। আমি প্যানেলে চলে আসবো আলোচনার জন্য। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত। অঙ্কনকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে কৃষাণু মিত্র রয়েছেন, টিএমসি প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কৃষাণুদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে রয়েছেন। চন্দন ঘোষ চৌধুরী, জাতীয় কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। আমি কৃষাণুদাকে দিয়ে শুরু করি। কৃষাণুদা, তদন্ত যেভাবে চলছে, আমি কোনো রাজনৈতিক তর্ক তরজায় আসতে চাই না। আমি বিশ্বাস করি কোনো রাজনৈতিক দল তার অনুগামী বা রাজনীতির সদস্যদের বলে না যাও গিয়ে তুমি কোনো অপরাধমূলক কাজ করো। আমি বিশ্বাস করি না। কোনো একটা ঘটনা ঘটলে তার পরবর্তী সময়ে পুলিশি তৎপরতার নজরে আসে, এবং এই ক্ষেত্রে 5 জনকে গ্রেপ্তার, পুলিশের বারবার করে ব্রিফ করা, এবং যেটা পুলিশ কমিশনার বলছিলেন যে তাদের নাম্বার বাড়ির লোককে দেওয়া, তাদের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করা, এই সমস্ত কাজগুলো পুলিশ করেছে।
সেখানে দাঁড়িয়ে ত্রুটিটা কোথায় থাকলো কার? কারণ এই ধরনের এই যে বেসরকারি মেডিকেল কলেজগুলো তারা যে মানে এই রাজ্যে পড়াচ্ছে তাদেরও তো কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে বা চলা উচিত। সেই জায়গায় কি ত্রুটি বিচ্যুতি রয়ে গেল? মানে এই ধরনের ধর্ষণের ঘটনা এটা অনভিপ্রেত, একদম নিশ্চিতভাবে বলা যেতে পারে। তদন্ত নিয়ে আমি অন্তত কোনো প্রশ্ন এখনই তুলব না, কারণ ফরেন্সিক আর অনেক তদন্ত বাকি রয়েছে। কিন্তু ফারাকটা কোথায় থেকে গেল? যে অপরাধ মনস্কতা জন্ম নিচ্ছে, এটা কি বিভিন্ন ধর্ষণের ক্ষেত্রে তাকে আলগা করে দেখা, ছোট করে দেখা, অথবা শাস্তি না পাওয়া অপরাধীরা এই সব কারণগুলো অপরাধ মনস্কতা তৈরি করছে? দেবশ্রী, দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই ঘটনা বা এরকম জাতীয় ঘটনা এটা তো সারা বিশ্ব জুড়ে, সারা ভারত জুড়ে, সারা রাজ্য জুড়েই কম বেশি হয়, এবং আমরা তো এরকম কোনো ব্যবস্থা তৈরি করতে পারিনি যেখানে ক্রাইমটাকে সম্পূর্ণভাবে আটকে দেওয়া যায় বা আটকে দেওয়া গেছে। এরকম কেউ প্রশাসনিক ব্যবস্থা, এরকম কোনো রাজ্য, এরকম কোনো রাষ্ট্র আমরা কিন্তু চোখে দেখি। তো সুতরাং মানুষ যেখানে আজকের মানুষের বিভিন্ন স্পৃহা আছে, সেখানে অপরাধ প্রবণতাও থাকবে, অপরাধও থাকবে। বিষয়টা হচ্ছে সেইখানে অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে সরকার, সেখানকার আইন, সেখানকার ন্যায়পালিকা কিভাবে নিজেদেরকে পরিচালিত করে এই যারা এই জঘন্য কার্য সাথে লিপ্ত তাদেরকে জলদি চিহ্নিত করে তাদেরকে আইনি ব্যবস্থাতে শাস্তি দিতে পারছে। আমরা যেহেতু একটা ঘটনাবলীর আলোচনা করছি, আমাদের বারবার মনে পড়ে যাচ্ছে গত বছরের আরজিকরের ঘটনা। তারপরে আমরা আরজিকর আর এই দুর্গাপুরের মাঝে আমরা ল কলেজ দেখেছি, আমরা IIM দেখেছি, এবং আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। এবং ইতিমধ্যে বলে রাখি যে এই ঘটনাগুলো যখন আমি উল্লেখ করছি তখন এটাও বাস্তবিক যে পশ্চিম বাংলায় অন্যান্য রাজ্যের সাথে যদি আমরা সার্বিকভাবে তুলনা করি, এই অপরাধ প্রবণতা বা এই ধর্ষণের বা মহিলাদের উপর আক্রমণের ঘটনা কম্পারেটিভলি অন্যান্য রাজ্য থেকে অপেক্ষাকৃত কম। 24 ঘন্টা যদি আমি দেখি এই ঘটনা ঘটার বা রিপোর্টিং হওয়ার পর, আমরা দেখেছি আগরতলাতে একটা 14 মাসের শিশুর সাথে ধর্ষণ হয়েছে, একটা লখনৌতে 16 বছরের নাবালিকার সাথে ধর্ষণ হয়েছে, জয়পুরের একটি স্কুলের মেয়ের সাথে ধর্ষণ হয়েছে, দিল্লিতে হয়েছে, ব্যাঙ্গালোরে হয়েছে, কেরালাতে হয়েছে। তো সুতরাং বিভিন্ন রাজ্যতে হয়েছে, এবং আমরা যদি সার্বিক পরিসংখ্যান দেখি, বিভিন্ন রাজ্যতে যেখানে 15 মিনিটে 20 মিনিটে একটা করে ধর্ষণ হয়, সেখানে পশ্চিম বাংলাতে এই সংখ্যাটা প্রায় 12 ঘন্টাতে একটা। কিন্তু তার মানে এই নয় যে পশ্চিম বাংলার ভালো দিকে নিয়ে যাওয়ার বা আরো বেশি নিজেদেরকে শুধরাবার জায়গা নেই। কিন্তু আমি যেহেতু এটা রাজনৈতিক একটা তরজার বিষয় হয়ে যায়, তো সুতরাং যতগুলো অন্যান্য দলের প্রতিনিধি আছে তাদের এখানে বলার বেশি কিছু নেই। তার কারণ হচ্ছে তাদের বিভিন্ন রাজ্যতে যে সরকার আছে সেখানে নারী সুরক্ষার অবস্থা অত্যন্ত শোচনীয়, পশ্চিম বাংলার কম্পারেটিভলি অনেক। আচ্ছা, আমি চলে আসবো অঙ্কনের কাছে। দাদা, অঙ্কনের কাছে আসবো। এখানে দাঁড়িয়ে রাজ্যের তো মাথায় একটা অতিরিক্ত পালক এসছে কয়েকদিন আগেই। NHRC রিপোর্টে সেফেস্ট সিটি হচ্ছে কলকাতা। কাজেই আমি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই, আবার অন্য রাজ্যের ঘটনাবলী এনে আমি পলিটিক্যালি কম্প্যারিজনেও করব না। আমি অঙ্কনের কাছে জানতে চাইবো, অঙ্কন, প্রথম থেকে এই যে কেন রাত্রে বেরোচ্ছ বা এই বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে তোমরা তুমুল রাজনৈতিকভাবে তার সেই বক্তব্যে তোমরা কন্ডেম করেছো, বিভিন্ন প্রশ্ন তুলেছো, এবং আমি এই ছবিও দেখতে পাচ্ছি যে ওই বাবাকে, মানে যে অভিযোগকারিনী ধর্ষিতা, তার বাবা, তাকে টানাটানি করছে বিজেপির কিছু লোক আর CPM এর কিছু লোক, যে সে কোন রাজনৈতিক দলের সঙ্গে থাকবে, কাদের হয়ে কথা বলবে। আমি কেন এই কথাগুলো বলছি, আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে মানসিকভাবে, এই কারণের জন্য, কারণ সামনে একটা নির্বাচন রয়েছে, এবং যে কোনো নির্বাচনে, অঙ্কন তুমিও জানো যে নারী নিরাপত্তার বিষয়ে যদি শাসক দলের বিরুদ্ধে প্রশ্ন তোলা যায়, সেটা খানিকটা ভোট প্রিভিলেজ পেতে পারে, ভোট মাইলেজ পেতে পারে। আমার কথা হচ্ছে পুলিশি তদন্ত যেভাবে চলছে, এই যে ল কলেজের কথা বলা হলো, IIM এর কথা বলা হলো, আরজিকর তো তার আগে ঘটেছে, এই যে অপরাধ মনস্কতা, এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। যে এই যে নিজের যে বিশেষ বন্ধু তাকে নজরের ঊর্ধ্বে না রাখা, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই,
এই যে রিয়াজউদ্দিন বলে যে গ্রেপ্তার হয়েছে, তার সঙ্গে সিকিউরিটির কানেক্ট বা এরকম ফোন কলসও নাকি পাওয়া গেছে বলে আমরা শুনছি, তাহলে এটা তো একটা কালেকটিভ ওয়েতে ধর্ষণের প্রতিবাদ করার আগে রাজনৈতিক বৈরিতা, বিতর্ক, তর্ক, তরজা, এগুলো কি ধর্ষকদের অতিরিক্ত উৎসাহ দান করছে না কোনো কোনো জায়গায়? কারণ রাজনৈতিক নেতারাই চুলোচুরি করে যাচ্ছেন, ঘটনার মূলে কি নজর দেওয়া সম্ভব হচ্ছে? হ্যাঁ, এটাও বাস্তব যে ধর্ষণ সব রাজ্যেই হয়, ধর্ষণ ধর্ষকরা করে, ধর্ষক কোনো পলিটিক্যাল দল করে না। না, বিষয়টা হচ্ছে কখনো এখানে রাজনীতি চলে আসে যখন ধর্ষণ নিয়ে আমরা রাজ্যের বিরোধী দল, সে 2011 থেকে 2016 সিপিএম প্রধান বিরোধী দল বলুন, 16 থেকে 21 কংগ্রেস, কিংবা 21 থেকে তারপর পরবর্তী সময়কালে ভারতীয় জনতা পার্টি, আমরা যখন প্রশ্ন তুলি যে ধর্ষণের বিরুদ্ধে সরকারের প্রশাসনিক ব্যবস্থাপনা কি হয়েছে, এই নিয়ে যখন রাজ্য বিধানসভায় প্রশ্ন হয়, এই নিয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাজেট নিয়ে আমরা জানতে চাই, তখন স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে কোনো জবাব থাকে না। তখন কি প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয়েছে এই নিয়ে কোনো বক্তব্য থাকে না। আজকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পুলিশ বুথের ব্যবস্থা করা, কিংবা ওখানে পুলিশি নজরদারির কথা, এটা 2016 সালের নির্বাচনী ইশতেহারে মমতা ব্যানার্জি স্বয়ং বলেছিলেন, কেউ বলেনি, বিজেপি বলেনি বা অন্য কোনো বিরোধী দল বলেনি। তাহলে 2016 সালে আপনি যেটা প্রতিশ্রুতি দিচ্ছেন, 2025-26 সালে এসে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারছেন না কেন? এই প্রশ্নের জবাবটা চাওয়া কি রাজনীতি হয়ে যাবে? একজন মুখ্যমন্ত্রী তিনি সংবেদনশীল বক্তব্য রাখবেন, তিনি বলবেন তদন্তের বিষয়ে, তিনি বলবেন কিভাবে নজরদারি বাড়ানো যায়, তিনি না বলে তিনি বলে দিচ্ছেন রাত 8টার সময় বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেওয়া উচিত, ক্যাম্পাস থেকে বেরোনো বন্ধ করে দেওয়া উচিত। তাহলে এরপর বলে দিন যে মেয়েদের অসূর্য স্পর্শ করে রাখা হোক, যে কেউ দেখবে না, সূর্যের আলো স্পর্শ করবে না, কেউ কিচ্ছু করবে না। আপনি কেন মেজার্স নিচ্ছেন না? আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্র সরকারকে লিখতে হচ্ছে 49,000 ধর্ষণের ঘটনা ঘটেছে যেখানে বিচার হয় না। এ রাজ্যের বুকে আমরাই দেখেছি, কামদুনি থেকে কড়েয়া, কাটোয়া থেকে তমলুক, ধর্ষণ হোক, গণধর্ষণ হোক, ধর্ষণ প্রমাণিত হয়ে যাওয়ার পরেও পুলিশি তদন্তে গাফিলতির জন্য ধর্ষকরা একেবারে বেকসুর খালাস হয়ে যাচ্ছে। সেই সমস্ত পুলিশ যাদের তদন্তে গাফিলতি ছিল, তাদের বিরুদ্ধে কি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাক্ট করেছেন? উত্তর হচ্ছে না। এই যে সমস্ত পুলিশি তদন্তে গাফিলতি থাকছে, ক্ষতিটা তো আমার আপনার সাধারণ পরিবারের মেয়ের সাথে হয়ে যাচ্ছে, সেই সমস্ত পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? উত্তর হচ্ছে না। তাহলে আপনি যখন ধর্ষণ ঘটে চলেছে, ধর্ষক পোস্টমর্টেমে প্রমাণ হচ্ছে, অথচ উপযুক্ত পুলিশি তদন্তের অভাবে ধর্ষকরা ছাড়া পেয়ে যাচ্ছে, এমত অবস্থায় ধর্ষকদের মনে একটা ভালো অভয় বার্তা যাচ্ছে যে হ্যাঁ, আমরা করলেও কি হয়েছে, 3 মাস, 5 মাস, 10 মাস, 1 বছর পর ছাড়া পেয়ে যাব। এই যে দেখুন কসবা ল কলেজ, গতকালকে আমরা কি দেখতে পেলাম? গতকালকে আমরা দেখতে পেলাম কসবা ল কলেজের গণধর্ষণে একজন অভিযুক্ত, সে জামিন পেয়ে গেল। কতটা লঘুধারা দিলে সে জামিন পেয়ে যায়? সব থেকে বড় কথা, আপনি সৌগত রায় থেকে মনোরঞ্জন ব্যাপারী একজন রাজ্যের সম্মানীয় বিধায়ক, তিনি বলছেন কি মেয়েটা কেন ধর্ষককে আইডেন্টিফাই করেনি, মেয়েটা কেন ধর্ষকের সাথে বেরোলো। এই যে ভিকটিম শেমিংটা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হাসখালি থেকে পার্ক স্ট্রিট সর্বদা বলেছিল যে ধর্ষণ হলেই ধর্ষণের আগে মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল না প্রেগনেন্ট ছিল, এগুলো দেখতে হবে। আজকেও দেখুন, আপনি পুলিশের প্রেস কনফারেন্সের কথা বলছেন, পুলিশ কি বলছে? আমরা 3:30-র সময় জানতে পেরেছি, 8:30 থেকে মেয়েটা নিখোঁজ হয়ে রয়েছে, আপনি 3:30 অবধি জানতে পারছেন। আসলে পুলিশের কাজ কি? রাত্রিবেলায় পুলিশ দাঁড়িয়ে হাই রোডে দাঁড়িয়ে লরির থেকে টাকা তুলবে, এখান থেকে টাকা তুলবে, সমস্ত জায়গা থেকে পুলিশের কাজ হচ্ছিল টাকা তোলার। আর পুলিশের দপ্তরে 2.5 লাখ শূন্য পদ রয়েছে যেখানে পুলিশের নিয়োগ নেই, ফলে পুলিশ নজরদারিটা করবে কোথায়? পুলিশের সেই পরিকাঠামো ব্যবস্থা। আমি অঙ্কন যে অভিযোগগুলো করলেন, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রস্তাব দিয়েছিলেন, আর সেই প্রস্তাব কেন 16 সাল থেকে 10 বছর পরও বাস্তবায়িত হলো না, সেটা নিয়ে চন্দনদার উত্তর দিতে পারবেন না আমি জানি, বা উত্তর দেওয়ার জায়গায় নেই। কারণ একজন কংগ্রেস মুখপাত্র, তিনি কেন মুখ্যমন্ত্রী করেননি তার উত্তর তো চন্দনদা দিতে পারবেন না। কিন্তু চন্দনদা, এই যে অঙ্কনের বক্তব্যের যদি আমি সারাংশ বার করি, তাহলে অঙ্কন এখানে কামদুনির কথা উল্লেখ করেছে, যেখানে আমরা সত্যিই দেখেছি যে অপরাধীরাও অভিযুক্তরা তারা অপরাধ হিসাবে চিহ্নিত হলো লোয়ার কোর্টে, পরবর্তীকালে গিয়ে হায়ার কোর্টে তারা ফ্রি হয়ে গেছে, তারা এই অভিযোগ এসছে।
দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ গাফিলতি করে চার্জশিট তৈরি করার ক্ষেত্রে বা তদন্তের ক্ষেত্রে ত্রুটি দেখিয়েছে তার বিরুদ্ধে কি মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নিয়েছেন? অঙ্কন প্রশ্ন তুলেছে। 3 নম্বর অঙ্কন প্রশ্ন তুলেছে যে বিচার ব্যবস্থা এমনভাবে লঘু ধারার উপরে চলছে, বিশেষ করে ল কলেজের প্রসঙ্গ টানলো যে গতকালই আমরা দেখেছি মিস্টার জামিন হয়েছে সেই ঘটনাতে, তাহলে কি এত লঘু ধারা দিচ্ছে পুলিশ? এটা কি ইচ্ছা করে দিচ্ছে? চতুর্থ আরেকটা জায়গা গুরুত্বপূর্ণ তুলেছে, সেটা হচ্ছে পুলিশের ব্যাপক পরিমাণ শূন্যপদ। এটা বলতে কোনো অস্বীকার, আমার অনেক পুলিশ বন্ধু রয়েছেন তারাও এটা স্বীকার করছেন, এটা কিষাণুদারও নলেজে থাকবে হয়তো। প্রচুর শূন্যপদ এবং তাদের ওই ওয়েলফেয়ার সোসাইটি নাকি একটা তৈরি হয়েছে, সেই ওয়েলফেয়ার সোসাইটির নামে এখন তারা বলছেন যে পাড়ায় শনি পুজো হলেও পুলিশ প্রহরা দিতে হয় যদি তার মধ্যে কোনো প্রভাবশালী ব্যক্তির শনি পুজো, কালী পুজো, দুর্গাপুজো, সরস্বতী পুজো হয়, তাহলে পুলিশ কাজটা করবে কি করে? পাশাপাশি অঙ্কন তোলার প্রসঙ্গ তুলেছে, এটা অত্যন্ত কনভেনশনাল, পুরনো দিন থেকে আমরা জানি। চন্দ্রদা, কোন কারণের জন্য, যে এতগুলো কারণ, কোন কারণের জন্য মূলত এই ধরনের ধর্ষণের ঘটনাগুলো ঘটছে? আমি প্লিজ, আপনি ডেফিনেটলি রাজনীতির ঊর্ধ্বে উঠেই কথা বলেন, তবু আজকে আমার অনুরোধ থাকবে রাজনীতি না করে পুলিশি ব্যবস্থার কোন ত্রুটির জন্য অপরাধ মনস্কতা বাড়ছে? একেবারে শুরুতে তোমাকে যেটা বলে নিই সেটা হলো যে আজকে আমরা যে আলোচনা করছি এই রাজনৈতিক এই ধর্ষণের আলোচনাটা খুব স্বাভাবিক অর্থে এটা কখনোই কোনো সাবলীল আলোচনার অঙ্গ হতে পারে না। এটা একটা সামাজিক সংকট এবং সমাজ ধর্ষিত হয়। মূলত তোমার এখানে যে কটা আলোচনা এর আগে ধর্ষণ কেন্দ্রিক ঘটেছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন সময় একেবারে সাজানো ঘটনা থেকে আমরা একেবারে শেষ অবস্থাতে কখনো কামদুনি, কখনো হাঁসখালি এবং তার পরে আমরা সন্দেশখালি বা এই অঞ্চলে যে ঘটনাগুলো দেখেছি, এনটিআর ঘটনাকে আমি কোনো অবস্থাতে কোনো দিন কোনো একবারের জন্য পলিটিসাইজ করিনি, তোমার সম্ভবত রেকর্ড বলবে। তার প্রধান কারণটা হচ্ছে যে আমি সবসময় আমার দৃষ্টিভঙ্গি থেকেছে এই ধর্ষণটা ইজ আ পলিটিক্যাল রাইট এবং পলিটিক্যাল মাইট। এই জায়গাটাতে পৌঁছে দেওয়ার একটা ধারণা মানে কনটেক্সচুয়ালি একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত করে দিয়েছে এবং মানুষকে, ইনফ্যাক্ট তারা এই ধরনের মানুষগুলোকে তাদের এই দুষ্কর্ম করবার জন্য কিছু প্রেরণা জুগিয়েছে। আমি তোমাকে কেন বলি এটা, তোমাকে যদি প্রথম শর্তে মানে তুমি চতুর্থ এবং পঞ্চম যে প্রসঙ্গটা অঙ্কনের প্রসঙ্গে তুমি তুললে, আমি প্রথম এই 3টে কোয়েশ্চেনকে ভীষণ ভ্যালিড মনে করি। আর পরের যে দুটো প্রশ্ন, সেই দুটো প্রশ্ন খুব স্বাভাবিক। প্রতি মুহূর্তেই পুলিশের ভূমিকা থাকবে, পুলিশের সংখ্যা কত এবং পুলিশকে কী কী কাজ করতে হয়, এই প্রসঙ্গটা সাধারণ মানুষ যারা সমাজের সাথে সামান্যতম বা এই সমাজে বসবাস করেন তারা জানেন কিভাবে পুলিশ অ্যাক্ট করে এবং পুলিশকে কিভাবে অ্যাক্ট করতে হয়। আমি সে প্রসঙ্গে যাচ্ছিই না। একটা জিনিস আমি প্রথম থেকে বুঝি, সেটা হলো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার একটা ব্যাপক কোয়েশ্চেনের মুখে, বিশেষত নারী অমর্যাদার ক্ষেত্রে বা নারীদের সুরক্ষার ক্ষেত্রে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সন্দেহের পাশাপাশি আরেকটি জিনিস আমাকে বুঝতে হবে, সেটা হলো যে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গাতে এই ধর্ষণের কাণ্ড যখনই একেবারে ট্রান্সলেটেড হয়েছে তোমার কথায় ওই পলিটিক্স, দলীয় রাজনীতির মাইলেজ পাওয়া, তখন কিন্তু আমরা একটা অভিনব জিনিস দেখতে পাচ্ছি। এবং যেটা দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে, একজন এক্সাম্পল করছেন পশ্চিমবাংলায় একটি ঘটনা ঘটলে উত্তরপ্রদেশে কী ঘটে, আগরতলাতে ঘটনা ঘটলে পশ্চিমবাংলায় কী ঘটে। তুমি দেখো এই ক্রিস ক্রসের খেলা যতদিন চলবে ততদিন মহিলারা আনসেফ। তার কারণ দলীয় পতাকার ওপরে উঠে সামাজিক সংকটে মহিলাদের পাশে দাঁড়াবার যে ভার্সন থাকার দরকার, সেটাকে অ্যাডমিশন করবার সাহসটা যদি কারো হারিয়ে যায়, কোনো দলের হারিয়ে যায়, কোনো নেতৃবৃন্দের হারিয়ে যায়, তাহলে একটা জিনিস ক্যারেক্টারিস্টিক্যালি সামনে চলে আসে, সেটা হচ্ছে একটা বড় ভ্যাকিউম, একটা বড় শূন্যতা যেটা তৈরি হচ্ছে। আর একটি কথা আমি তোমাকে এখানে বলি, দেখো আমরা তো সামাজিক আলোচনা করছি, তার সাথে সাথে একটা রাজনৈতিক দিকও আছে। রাজনৈতিক দিকটা সেখানে যেখানে একটি দল ক্ষমতায় থাকে, একটি দল জেতে এবং ভোটে তার জনসমর্থন নিয়ে সরকার গঠন করে এবং সরকার গঠন করে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটমেন্টসগুলো নিয়ে। সেই কমিটমেন্টসগুলো কি? নারী সুরক্ষা সেই কমিটমেন্টসের একটা অঙ্গ। সামাজিকভাবে অন্য অনেক বিস্তার আছে, অনেকগুলো কমিটমেন্ট থাকে, কিন্তু সুরক্ষার ক্ষেত্রে, নারী সুরক্ষার ক্ষেত্রে একটা বড় অঙ্গ।
পাশাপাশিভাবে তুমি দেখো, আমি তোমাকে কেন বলছি, আজকে তুমি ওড়িশার প্রসঙ্গ যখন তোলা হয় তখন দেখা যায় যে ওড়িশার এই ঘটনাটি ঘটাতে খুব স্বাভাবিক, আমাদের রাজ্যে একটি মেয়ে পড়তে এসছে, তার সাথে এই দুর্ব্যবহার করা হলো, এটা খুব স্বাভাবিক, আমাদের লজ্জিত করছে। ইভেন ওড়িশাবাসীর ক্ষেত্রে অনেক বেশি লজ্জিত করছে, কারণ তারা এই মেয়েটি ওড়িশা থেকে এসছে। অ্যাট দি সেম টাইম আমরা যখন ওড়িশার যে ঘটনাগুলো দেখি, সেখানে কিন্তু ক্রাইম রেকর্ডে দেখছি যে ওড়িশার মহিলারা আনপ্রোটেক্টেড অনেক বেশি, সংখ্যাটা 37,611। মানে আমি বলতে চাইছি, তোমাকে আবারও বলি, আমি কিন্তু সেই এক্সাম্পল আনছি না, এটাকে টাসেলের মধ্যে নিচ্ছি না, আমি সামাজিক সংকটের কথা বলছি। আবার যদি কেউ পশ্চিমবাংলার এই এক্সাম্পলটা দেখায়, তাহলে লাস্ট ক্রিমিনাল মানে ক্রাইম রেকর্ড ব্যুরোর যে তথ্য, যেটা 2022-এ মহিলাদের ওপরে স্পেশালি, সেটার সংখ্যা কিন্তু 34,733। আমি কেন এই দুটো ট্যালি করলাম, এই দুটো ট্যালির সাথে জনসংখ্যার প্রশ্নটা থাকবে, একটি জায়গায় 3.5 কোটি আর একটি জায়গায় প্রায় 9.5 কোটি বা 10 কোটি মানুষের বসবাস। এখন এই প্রসঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি যে রাজনীতির অঙ্গে, অর্থাৎ একটি মেয়ে যখন দর্শিত বা একটি মেয়ের সাথে যখন দুর্ব্যবহার করা হয়, সেটা প্রোটেকশনের দায়িত্ব রাজ্য সরকারের, রাজ্য পুলিশের, এবং সেক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করছে। সুতরাং আমি এই কথা এখানে বলে শেষ করব, আমি অবশ্যই নিন্দা করব যদি এই প্রসঙ্গতে অন্য কোনো রাজ্যের এক্সাম্পল কেউ টেনে আনে, কারণ আমার প্রথম শর্ত হচ্ছে পশ্চিমবাংলার মেয়েরা সুরক্ষিত কিনা, এবং বিশেষভাবে আমরা যেখানে দেখেছি আর.জি. করের মতো ঘটনা ঘটেছে রিসেন্ট পাস্টে, গত 1-1.5 বছরের মধ্যে আমরা দেখেছি ল কলেজ কসবা ল কলেজে কি ঘটনা ঘটেছে। তারপরেও এত বড় সাহস কাদের হয়? আমি শুরু করলাম এটা থেকে, পলিটিক্যাল রাইট অ্যান্ড পলিটিক্যাল মাইট, মানে ওই মাইটিনেসটা এখন এদের কাছে অধিকার হয়ে গেছে, পলিটিক্যাল রাইট হয়ে গেছে। এটাকে যদি মুখ্যমন্ত্রীর এই উস্কানি বা মুখ্যমন্ত্রী বা ইভেন বিরোধী দলের প্রত্যেকেরই এই দায়বদ্ধতা পালন করতে হবে যে এখানে দাঁড়িয়ে অন্তত কোনোভাবে এই ধর্ষক বা যারা নারীদের বিশেষভাবে অপমান করে এবং তাদের জন্য একটি ভয়েসও যাবে না, এর মধ্যে কোনো রাজনীতি নেই। এর মধ্যে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সামাজিক সুরক্ষায়, নারী সুরক্ষায়, সরকারি ভূমিকায়, এবং বিরোধী দলের ওই ভূমিকা আছে, ডেফিনেটলি তারা ভয়েস করবেন, কিন্তু সেই ভয়েসটা করবার ক্ষেত্রে সর্বক্ষেত্রে যেন সামঞ্জস্য বজায় রাখে। যদি না হয় তাহলে আমি কংগ্রেস মুখপাত্র হয়ে যাব, অঙ্কন বিজেপির মুখপাত্র হয়ে যাবে, কৃষাণু হয়ে যাবে তৃণমূলের মুখপাত্র, মানে তোমার আলোচনার মূল আঙ্গিকটা এখানে হারিয়ে যাবে। আমার মনে হয় এটা হারাতে দেওয়া উচিত না, এটা আমাদের একদম তাই চন্দনদা, একদম তাই, এই মূল্যবোধটা অন্তত থাকা উচিত। তবে অঙ্কন উল্লেখ করেনি, আমি উল্লেখ করে দিচ্ছি, বিভিন্ন রাজ্যে এটা আমি শুনেছি, হয়তো কৃষাণুদা বা অঙ্কন বা ঝন্টুদার কনফার্ম করতে পারবেন, বিভিন্ন রাজ্যে এই র্যাগিংয়ের উপরে অ্যান্টি র্যাগিং স্কোয়াড তৈরি করা হয়, ইফটিজারদের এগেনস্টে অ্যান্টি ইফটিজিং স্কোয়াড বা সেল তৈরি করা হয়। হ্যাঁ, এটা কেন হয়? কারণ মাস ক্ষেত্রে এই সেলের কাজই থাকবে হচ্ছে সেই সমস্ত অভিযোগগুলোকে, রিপোর্টগুলোকে রেকর্ড করা এবং তার বিরুদ্ধে ইনিশিয়েটিভ নেওয়া। কারণ ইন জেনারেল পার্সপেক্টিভে পুলিশের কাজ শুধুমাত্র এটা নয়, অনেক কাজ থাকে পুলিশের সমাজ ব্যবস্থা, আইন শৃঙ্খলাকে রক্ষা করবার ক্ষেত্রে। আমাদের রাজ্যে এই ব্যবস্থা নেওয়া যায় কিনা, পুলিশে গাফিলতি নিয়ে প্রশ্ন আসছে, খুব স্বাভাবিক। এই প্রশ্ন আমাকে বহু মানুষ করেছেন যারা অনুষ্ঠান দেখছেন বা দেখছেন। ঝন্টুদা, প্রশ্নটা হচ্ছে এটা, একের পর এক ধর্ষণের ঘটনায় পুলিশি আস্থা নিয়ে প্রশ্ন ওঠায়, হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে। আপনি জানেন, হাঁসখালি সহ, আর.জি. কর সহ বড় বড় যে ঘটনাগুলো মিডিয়াতে উঠে এসছে, সেগুলোর সিবিআই তদন্তও হয়েছে। কিন্তু আমরা সিবিআই তদন্তের পরে বিরাট একটা কিছু অদল বদল দেখিনি। তাহলে তো এখানে দাঁড়িয়ে পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তোলা বৃথা, যেটা অঙ্কন একের পর এক পুলিশি তদন্ত, পুলিশি ধারা, পুলিশি চার্জশিট, পুলিশের ভূমিকা, বিচার ব্যবস্থা তো চলে পুলিশের তথ্যের উপরে, সেটা নিয়ে প্রশ্ন তুলল। কিন্তু একের পর এক জায়গায় সিবিআই তদন্ত একই রকমভাবে হয় পুলিশের দেওয়া তথ্যকেই মান্যতা দিয়েছে, না হলে মুখ থুবড়ে পড়েছে। এই যে কনভিকশন রেট, এটা নিয়েও প্রশ্ন উঠছে। একটু বিস্তারিত বলুন যে এর পেছনে কোন মাইন্ডসেট কাজ করছে। দেখো, আমি তো রাজনীতি বিশ্লেষক হিসেবে পরিচয়টা দিলে, আমি কিন্তু দুটো মেয়ের বাবা। একদম আজকের এই হাড় হিম করা একটার পর একটা ঘটনা, বিশেষ করে কামদুনির পরবর্তীকালে এক একটা ঘটনায় আমাদের রাতের ঘুম উড়ে যায়। আগামীতে আমাদের সাথে তো একই ঘটনা রিপিট হবে না, কারণ রাজ্য পুলিশ যাদের এই মুহূর্তে ধর্ষণের কেস খুব কম অন্য রাজ্যের তুলনায়, একটু আগে কিষাণুর বলল, কিন্তু একটা জিনিস ও বলল না, এ রাজ্যে কনভিকশন রেট 2.5%। 100টার মধ্যে 2.5 জনের শাস্তি হয়। তুমি এই কথাটা বলছো তো, কারণ আমার ভয় লাগার একটা বড় কারণ, আমার পুলিশ ধর্ষকদের পক্ষে থাকবে
আপাতত যতগুলো ঘটনা হয়েছে, রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী একের পর এক ধর্ষকদের পাশে থেকেছে, ব্যাপারটাকে লঘু করেছে এবং সেই পথেও পুলিশ কেসটা সাজিয়েছে। আর সিবিআই যদি হয়ে থাকে, সিবিআইও আরজি করে যেভাবে কেসটাকে ধামাচাপা দেওয়ার কাজে যুক্ত ছিল। আমি গত 3 দিন আগে এই আরজি করের বোনটির মারা যাওয়া যিনি গেলেন তার বাবা মার সাথে প্রোগ্রামে ছিলাম, একান্তে শুনছিলাম কথাগুলো, মানে লোমহর্ষক। তাদের ইয়েতে যারা বেঁচে থেকে মৃত প্রায় যে লড়ে যাচ্ছে এখনো পর্যন্ত, সিবিআই কোনো কথা শুনছে না, কোনো তথ্য আজ অবধি তাদের জানানো হয়নি। প্রশ্নটা কি জানো, আমি কামদুনির কেসটা 92 পাতার কেসটা পড়ছিলাম, আর সাথে একটা ক্লজ অ্যাড করা ছিল, সেটা হচ্ছে 2020 সালে 20 মার্চ যখন তিহার জেলে নির্ভয়ার 4 জন আসামির ফাঁসি হয়, তারপরে নির্ভয়ার মা প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের বলেছিল এতদিনে মেয়েটি শান্তি পেল, আমরাও হয়তো এবার শান্তি পাবো। এই যে কামদুনি, একটা মেয়েকে রেপ করে চিড়ে ফেলা হয়েছিল জনসন্ধের মতো, তারপরে নিম্ন আদালত তুমি বলছিলে 4 জনের ফাঁসি হয়েছিল, বাকিদের যাবজ্জীবন সাজা হয়েছিল। এবং পরবর্তীকালে উচ্চ আদালতে যখন মামলাটা যায়, তখন এই বিনীত গোয়েন্দা তখন ওই মামলাটার, যেখানে মাননীয় বিচারপতি অশোক গাঙ্গুলি বলছে হাইকোর্টের রায়ে পুলিশের তদন্ত সঠিক হয়নি, সেজন্য শাস্তি পেল না, ফাঁসির আসামি সমেত অনেকে ছাড়া পেল এবং তারা এইসব ধর্ষণকে বাড়িতে বসে মুড়ি চানাচুর খেয়ে চা খেয়ে উপভোগ করছে টিভির পর্দায়। এই যে একের পর এক, আজকে বলো চিরঞ্জিত বিধায়ক, একটু আগে মনোরঞ্জন ব্যাপারী কথা বললো, মুখ্যমন্ত্রীর সুরে সৌগত রায়ের মতো বর্ষিয়ার নেতা থেকে শুরু করে 25 পয়সা 10 পয়সা তৃণমূলের নেতারা যেভাবে ধর্ষকদের পাশে দাঁড়াচ্ছে বকলমে, ধর্ষিতার চরিত্র নিয়ে কথা বলছে, কেন বেরিয়েছে, কি জন্য বেরিয়েছে। এবং আমার সন্দেহ হয় পুলিশ যেভাবে আজকে প্রেস কনফারেন্স করলো 2 দিন পরে, বিশেষ বন্ধু যুক্ত আছে, ঠিক যেটা মুখ্যমন্ত্রী বলেছিল, মেয়েটা প্রেম করতো, মেয়েটা প্রেগনেন্ট ছিল, অর্থাৎ ওই যে সেই ধর্ষিতা দায়ী, ধর্ষিতাকে ব্লেম করা এবং ধর্ষকদের মুক্ত করে দেওয়া একের পর এক। তুমি কালীগঞ্জের সেই রাজবংশী মেয়েটার কথা ভাবো তো, কালিয়াগঞ্জের যে মেয়েটা ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তার বডি যখন মধ্যযুগের বর্বরতায় পুলিশ বাসে বেঁধে নিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তার প্রতিবাদ করেছিল বলে পুলিশ ঘরে ঢুকে সন্ধ্যাবেলা মৃত মেয়েটির খুঁড়তুতো ভাইকে গুলি করে মেরেছিল। ভাবো তুমি, একটার পর একটা এই রাজ্যে ধর্ষকদের পাশে যখন প্রশাসন দাঁড়াচ্ছে, পুলিশ করছে, এভিডেন্স ট্যাম্পার করছে, আরজি করে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছিল এভিডেন্স হ্যাজ বিন অল্টার্ড, তারপরে একজন কন্যা সন্তানের পিতা ভয় পাবো না? বলো, ভয় পাবো না একটার পর একটা? এই যে আমি তোমাকে বলছি, এই বিশেষ বন্ধুর নজর যেখানে ফোকাস করা হচ্ছে, 2 দিন পরে না এই পুলিশ প্রমাণ করে বিশেষ বন্ধুর সাথে গিয়েছিল, তাই ধর্ষিত হয়েছে। এক্ষেত্রে খুব একটা বেশি দর্শকরা দায়ী নয়। ঠিক ভাই বলছিল যে এই যে মনোজিৎ মিশ্রর মতন এত বড় কালপ্রিট, শাসক দলের একজন নেত্রীকে তার শাসক দলের নেতা যেভাবে সরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শুনছি বেসরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ হলে বেসরকারি প্রতিষ্ঠান দায়ী হয়, সরকারি হলে সরকার দায়ী হয়। এই যে অদ্ভুত যুক্তিগুলো, এই অদ্ভুত যুক্তিগুলো কিন্তু পুরো পুলিশই তদন্তকে প্রভাবিত করছে। কিভাবে তদন্তকে প্রভাবিত করছে, এবং এই যে খুব সুন্দর ব্যাখ্যা দিলেন, মানে এটা একটা, এই প্রভাবটা রাজনীতির নয়, এটা মনস্তত্ত্বের প্রভাব এবং অপরাধীদের ক্রাইম মেন্টালিটি, এর ফলে প্রভাবিত হয় কতটা, কি পরিমাণে, আমি সেটা কিষাণুদার থেকে জানবো। সঙ্গে একাধিক পুলিশি ব্যর্থতার ইস্যু কিন্তু এখানে উঠে এসছে। আমি সেই ক্ষেত্রে সমানভাবে সিবিআই তদন্তের যে একই পথে চলার ক্ষেত্র উল্লেখ করলাম, সেখানে কনভিকশন রেট 2.5 যদি হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে প্রায় 97.5 জন লোক অপরাধী, তারা চা খেতে খেতে গল্প করবে আর টিভির এই সমস্ত অনুষ্ঠান দেখে ঠাট্টা তামাশা করবে, এটা ধরে নেওয়া যেতেই পারে, কারণ তারা জানে যে কিছু হবে না। এই মানসিকতা থেকেই কি অপরাধ তৈরি হচ্ছে? কিষাণুদার থেকে উত্তর নেব বিরতির পর ফিরে এসে। এরপর রাজ্যে কালকের মধ্যে ম্যাপিং করা শেষ করবার কথা বলেছে সিইও, যেটা হচ্ছে এসআইআর চালুর প্রসঙ্গ, এটাও আমি আজকের প্যানেলে আনবার চেষ্টা করব এবং সমস্ত বক্তা অন্তত পক্ষে একবার করে এই বিষয়ে তাদের মতামত দেবেন। কি বলবেন? আপনি তো শুনলেন, 3 জনেরই বক্তব্য শুনলেন।
এবং আমার মনে হয় যে অভিযোগগুলো তারা করলেন সবটাই রাজনীতির নয়, বাস্তব প্রেক্ষিতের উপর দাঁড়িয়ে। এই বক্তব্যের ক্ষেত্রে বিজেপি, কংগ্রেস বা ঝন্টুদা খুব একটা প্রিভিলেজড হবেন তাও আমার মনে হয় নয়। না দেখুন দেবাশিস, প্রথম কথা হচ্ছে দিনের শেষে আপনি আমাকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ডেকেছেন, চন্দনদাকে কংগ্রেসের প্রতিনিধি, অঙ্কনকে বিজেপির প্রতিনিধি এবং ঝন্টুকে আপনি একজন নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে এনেছেন। এবার ঝন্টু ব্যক্তিগতভাবে ভালো বন্ধু, কিন্তু অতটা নিরপেক্ষ বা ও যখন বলছে যে ধর্ষকরা ছাড়া পেয়ে চানাচুর খেতে খেতে উপভোগ করছে, তখন যদিও বলতো যে বাবা রাম রহিম যে শুধু অভিযুক্ত না, সে দোষী সাব্যস্ত, সে বিগত 4 বছরে প্রায় 300 দিন পেরোল পেয়েছে, 14 না 15 বার পেরোল পেয়েছে, যে পেরোলটা রাজ্য সরকারের এনওসি ছাড়া পাওয়া যায় না। এই পরিসংখ্যানটাও যদি অভিযুক্ত সে কি করে এখনো অব্দি জেলের বাইরে, বা যারা বিলকিস বানুর ধর্ষক তারা সংস্কারিত ব্রাহ্মণ বলে তাদের অপরাধটা লঘু, এই উদাহরণটা যদি দিত তাহলে আমি ঝন্টুকে নিরপেক্ষতা মেনে নিতাম। বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে যে আজকে আরজি করের ঘটনা পর বিশেষ করে আমরা আর বিশেষজ্ঞদের এই মতামত বা এই সূত্রের খবরের উপর আমরা আর ভরসা রাখছি না। আমরা আইনে ভরসা রাখছি, আমরা নথিতে ভরসা রাখছি এবং আদালত লিখিত যে শাস্তি দেবে সেটাতে ভরসা রাখছি। আদালতেও কোনো একজন জাজের মুখ থেকে আউট অফ কোর্ট কিছু বলিয়ে নেওয়াটা তার মানে সুপ্রিম কোর্টে সেটা বলা হয় না। সুপ্রিম কোর্ট দিনের শেষে কি লিখলো, কাকে দোষী সাব্যস্ত করলো, সেটা ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে বলে রাখি, আরজি করের যে মূল ধর্ষক তাকে বাঁচানোর যে কাতর প্রচেষ্টা এক অংশের নিরপেক্ষ পর্যালোচক এবং বিজেপি সিপিএম এর দ্বারা হয়েছিল, সেটাও তো আমরা জানি যে সঞ্জয় রায় দোষী নয়, এটা সরাসরি বলা হয়েছিল। অগ্নিমিত্রা পাল বিজেপির নেত্রী একাধিকবার বলেছিলেন, অন্যান্য বিজেপি নেতারা বলেছে। আজকে আমরা যখন অপরাজিতা বিল এই রাজ্যতে পাশ করেছিলাম, আমরা বলেছিলাম এরকম ধর্ষণের অভিযোগ বা ধর্ষণের ঘটনার একটা শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। তাকে এই কেন্দ্র সরকার, রাজ্যপাল বলেছিল টু হার্শ। এইদিকে বিজেপির নেতারা গতকাল গত পরশু হাওয়া গরম করছেন যে আমরা এনকাউন্টার করে মেরে দিতে পারি। এইদিকে তারা ধর্ষকদের জন্য ফাঁসির শাস্তিকে বলছেন টু হার্শ। মানে কথায় এক, আইনের খাতায় বক্তব্য এক, এইদিকে রাজনৈতিক বক্তব্য হাওয়া গরম করার জন্য আলাদা। আমি আবার বলছি যে আমাদের আর বাংলার মানুষের কাছে মিডিয়া হোক, নিরপেক্ষ বিশ্লেষক হোক বা সূত্রের খবর হোক, তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। গ্রহণযোগ্যতা আইনের, গ্রহণযোগ্যতা পুলিশের, গ্রহণযোগ্যতা আদালতে। তো সুতরাং এই যে হাওয়া গরম করা কথাতে কোনো চিড়ে ভিজবে না। দিনের শেষে যদি বিজেপির প্রতিনিধি থাকে, কংগ্রেসের সিপিএম এর প্রতিনিধি থাকে, আমরা তাদের প্রশাসনের উদাহরণ টানবো যে তাদের প্রশাসনের অবস্থা আমাদের থেকে ভালো না খারাপ। সেই ক্ষেত্রে যদি তাদের প্রশাসন জর্জরিত হয়, সেখানে যদি আমাদের সেখান থেকে শিক্ষণীয় কিছু না হয়, তাহলে যতই কেউ বলুক, আজকে দিনের শেষে এটা বাস্তব যে বিলকিস বানুর ধর্ষকরা সংস্কারিত ব্রাহ্মণ যারা বলেছিল, তাদের দিকে ঝন্টু দ্বারা কোনো আঙুল তুলছেন না। আর যারা এই আরজি করের মূল ধর্ষক, যেটা সিবিআইও উপনীত হলো দিনের শেষে, তাকে যারা বলেছিল সে ধর্ষক না, ইনক্লুডিং যাদের সাথে ঝন্টুদা কিছুদিন আগে একটা এরকম ডিসকাশনে হয়তো তার কো প্যানেলিস্ট ছিলেন, তারাও বলেছিলেন সঞ্জয়রা ধর্ষক না। ধর্ষক যদি আমার রাজনৈতিক ইচ্ছা অনুসারে যদি চিহ্নিত হয়, এই ক্ষেত্রে বারবার প্রমাণিত হয়েছে, আরজি কর চোখে আঙুল দিয়ে দেখেছে, তখন হয় না। দিনে সেটা আবার বলবো, অপরাজিতা বিল আমরা পাশ করেছি, যেখানে আমরা চেয়েছি যে এখানে সবাইকে যাতে আমরা ফাঁসির শাস্তি দেখতে পারি। এই ক্ষেত্রে তারা কিছুটা হয়তো বিরত হতে পারে, আমি আবার বলছি হতে পারে, কিন্তু তাদেরকে যদি বলে টু হার্শ না, বেশ। কিন্তু এখানে তো প্রশ্ন উঠবে যে কামদুনির ক্ষেত্রে যেখানে একটি মেয়েকে পা চিরে নির্মমভাবে খুন করা হলো, সেক্ষেত্রে ফাঁসির সাজা দেওয়ার পরেও বিচার প্রক্রিয়ার উচ্চ স্তরে গিয়ে সেই ফাঁসির সাজা বাদ চলে গেল এবং তার মুক্তি হয়ে গেল, কারোর জেল মুক্তি হলো, কারোর যাবজ্জীবন হলো। জাস্টিস সিস্টেম মানে এখন এটা নিয়ে তো প্রশ্ন উঠবে, তাহলে সেই ব্যক্তি আরজি করে রাজ্য সরকারের বিরুদ্ধে কেস লড়েছে। এইগুলো বলুন যে এই কে পাকা মাথাগুলো যারা নিজেদের রাজনৈতিক বা নিজেদের ব্যবসায়িক সুবিধা মতো এই যে তাদেরকে বাঁচিয়ে দেয়, এটা তো আমাদের একটা আমি দেখবো যে অঙ্কন কি বলছে, ঝন্টুদা কি বলছে, আমি তারপর চন্দনদার কাছে যাব, কারণ কৃষাণুদার বক্তব্যে মূলত অঙ্কন এবং ঝন্টুদা হচ্ছে টার্গেট তাদের বক্তব্য। কয়েকটা বিন্দু নিয়ে কৃষাণুদা বললেন। প্রথম কথা, অপরাজিতা বিল,
অপরাজিতা বিল তো দুহাত তুলে বিজেপির পরিষদীয় দল সমর্থন করেছিল, নিঃশর্ত সমর্থন করেছিল, কিন্তু সমর্থন করার সময় বিজেপির মানে পরিষদীয় দলের পক্ষ থেকে যে বক্তব্যটা উঠে এসেছিল যে আপনি দ্রুত শাস্তি দিতে চান, আমরা আপনার সাথে আছি, কিন্তু সেই দ্রুত শাস্তি দেওয়ার মধ্যে বারবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা অন্যান্য সমস্ত জায়গায় উঠে আসে যদি কোনো পুলিশ তদন্তে গাফিলতি করলো, সেটা সচেতনভাবে হোক বা সেটা তার অকর্মণ্যতার বশে হোক, সেই পুলিশের বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা কি নিচ্ছেন? দ্বিতীয়ত আপনি এক সপ্তাহ দ্বিতীয় পয়েন্টে আসবো। কোন অপরাজিতা বিল নিয়ে যেটাই বলছিলাম একাধিক তার মধ্যে ত্রুটি ছিল। একটা ত্রুটির কথা বললাম, আরেকটি ত্রুটি ছিল যে আপনি যখন দ্রুত তদন্ত করতে যাবেন বা আপনি যখন দ্রুত সেখানে চার্জশিট ফাইল করতে যাবেন, তার মধ্যে অনেক সময় দেখা যায় যে পুলিশি তদন্তে যে বিভিন্ন এভিডেন্স কালেক্ট করতে হয় তাতে অনেক সময় লেগে যায়, অনেক এমন জটিল কেস থাকে। সুতরাং আপনি টাইম বেঁধে ওইভাবে পুলিশকে দিয়ে করিয়ে তারপর ওই কড়েয়া থেকে কামদুনি ধর্ষকরা ছাড়া পেয়ে গিয়ে এখন মাংস ভাত খেতে খেতে আমাদের শো দেখবে, এই ঘটনা ঘটতে পারে না। দ্বিতীয় কথা, উনি রাম রহিম থেকে শুরু করে বিভিন্ন নিকৃষ্টতম জঘন্যতম উদাহরণগুলি আনলেন যেগুলো মানব জাতির লজ্জা, রাজনীতির লজ্জা। আমি বলছি যে খুব ভালো কথা, কিন্তু যখন বোলপুরের ধর্ষকরা সাজাপ্রাপ্ত হয়ে 4 বার পেরোল পায় তখন কি ওনারা ওই রাম রহিমের থেকে অনুপ্রাণিত হন? তখন কি মানে যত নিকৃষ্ট জায়গা আছে সেগুলোকে উদাহরণ খুঁজে পায় তৃণমূল? যখন হায়দ্রাবাদের ধর্ষকের ফাঁসি হয় সেটাকে খুঁজে পায় না, তো তার জন্য তো অপরাজিতা বিল লাগে না। যখন লখনৌয়ের ধর্ষককে এনকাউন্টার করা হয় তার জন্য তো কোনো অপরাজিতা বিল লাগে না। এগুলো দেখে তো তৃণমূল শিখতে পারে না। তৃণমূলকে খুঁজে 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 খারাপ, আসলে যাদের চরিত্রগত দিক থেকে যাদের প্রশাসন খারাপ হয়ে গেছে সেখানে। আপনি সিবিআই বলছেন, কোন সিবিআই তদন্ত এই পশ্চিমবঙ্গের বুকে স্বতঃপ্রণোদিতভাবে হয়েছে? প্রত্যেকটা সিবিআই তদন্তের আগে পুলিশ এভিডেন্স ট্যাম্পার করেছে, হাসখালি থেকে শুরু করে আরজিকর তার বড় প্রমাণ, এবং সেইগুলো হাইকোর্টে প্রমাণিত হয়েছে। পুলিশ তদন্তে গাফিলতি করেছে বলে, পুলিশ এভিডেন্স ট্যাম্পার করেছে বলে সিবিআই এর কাছে দিতে বাধ্য হয়েছে। রাজ্য পুলিশকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অপরাধের ক্ষেত্রে বিভিন্ন এভিডেন্স লোপাট করার ক্ষেত্রে, প্রমাণ লোপাট করার ক্ষেত্রে ব্যবহার করে। পুলিশ আজকে জাস্টিস দেয় না। আমি ঝন্টুদার থেকে উত্তর নেব। ঝন্টুদার, রাম রহিম, বিলকিস বানু, এই সমস্ত প্রতিবাদ কেন আপনাদের গলায় উঠে আসে না? কিষাণুদা বলছেন। কিষাণু, আমি রাম রহিম বিলকিস নিয়ে তুমি চাইলে পরে তোমাকে ব্যক্তিগতভাবে দেখাতে পারি, 12 থেকে 13টা প্রোগ্রাম শুধু করিনি, আর্টিকেল লিখেছি, প্রতিবাদ করেছি। বিশ্বাস করো 2 মিনিটে আমার রাম রহিম সারা ভারতবর্ষ ভ্রমণ করার জায়গা নেই। আমি তোমায় কামদুনি নিয়ে বলেছিলাম 16 বার কি করে পিপি পরিবর্তন হয় তুমি বলতে পারো? একটা রাজ্য সরকারের পিপি 16 বার পাল্টানো হচ্ছে, আমার অভিযোগ নয়। 92 পাতার রায়ে 84 নম্বর পাতায় মাননীয় বিচারপতি বলছেন যে পরিষ্কারভাবে রিপোর্টে নিহতর ভ্যাজাইনা, অ্যাবডোমেন এবং পেলভিস অংশের ক্ষতের গভীরতা, বর্বরতাকে দেখায়নি পুলিশ, ছাড়া পেয়ে গেছে। এগুলো তুমি বলছো না কেন? বাংলায় তুমি পশ্চিমবঙ্গের সাথে তুলনা করবে, করো, আমিও সমর্থন করছি তোমাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলা নিজের মাকে চায়, মেয়েকে চায়। এই স্লোগানটা তো তোমরা তুলেছিলে, মা মাটি মানুষ তো তোমাদের আইডিয়া। আমি চন্দনদা থেকে একটু সেটাকে কেন লঘু করছো? একেবারে চন্দনদা, এই আলোচনার ক্ষেত্রে গভীরতার যে জায়গাটা আসছে সেটা হচ্ছে কোনো বিষয়কে লঘু করে দেখা। আপনিও আপনার বক্তব্যে প্রথম রাউন্ডে এই লঘু বিষয়টিকে উল্লেখ করেছেন। আমি এখনো করছি, আমি তোমাকে এখনো করছি। ধরো তুমি প্রথম পুরস্কার যখন পাচ্ছ, হয়তো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তোমাকে বলছে যে রাজ্যের স্থিতিশীল আইন, রাজ্যের মহিলা সুরক্ষা, তখন তুমি গর্বিত হচ্ছ। আর অ্যাট দি সেম টাইম যখন দুর্গাপুরের মতো ঘটনা ঘটছে বা আরজিগড়ের মতো ঘটনা ঘটছে, তখন তুমি তাকে রেকর্ডে রাখবে না, এটা তো হতে পারে না। আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি যদি ব্যালেন্স করো, আমি অবশ্যই বলছি, আমি আবারও বলছি, এটা ভ্রমণের প্রশ্ন না, একটা কনটেক্সচুয়াল এভিডেন্স সবসময় কাজ করে। যারা রাজনীতি করে তারা প্রত্যেকেই অ্যাডমিট করে যে তাদের একটা পার্শিয়াল ভূমিকা থাকে। আমিও হয়তো অনিরপেক্ষ নই সেক্ষেত্রে, কিন্তু একটি ঘটনা তোমাকে বুঝতে হবে, একটা কম্পারেটিভ স্টাডি তোমাকে সামনে রাখি, আমার বিশেষ কিছু বলার নেই। আমরা জানি একটা ব্যাপক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল, তুমি জানো 2012 সালে নির্ভয়া কাণ্ড, এবং তুমি জানো একটি সরকারকে নড়িয়ে দিয়েছিল, দিল্লি স্থিত সরকারকে নড়িয়ে দিয়েছিল, সারা দেশের সরকারকে নড়িয়ে দিয়েছিল, আমরা ক্ষমতা থেকে সরে গেছি। একটি ঘটনা কিন্তু তার সামনে প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আছে, তুমি জানো, এখন এর নাম বলতে অসুবিধা নেই, তার কারণ কোর্ট ভার্ডিক্ট হয়ে গেছে, এবং তুমি জানো সবথেকে বড় পানিশমেন্ট 5 জনের ফাঁসি, এবং সেটা এক্সিকিউট হয়েছে। তার মধ্যে 1 জন আত্মহত্যা করেছিলেন জেলে, 4 জনের ফাঁসি হয়েছে, আর 1 জন নাবালক
তখনকার আইন অনুসারে, সেটাও রেকটিফাইড হয়েছে। ইনফ্যাক্ট এটা হচ্ছে এক্সাম্পল, তার মা আশা দেবী বলছেন যে মানুষটি প্রতি মুহূর্তে আমাকে সমর্থন জুগিয়ে গেছেন, মোরাল সমর্থন জুগিয়ে গেছেন, আইনি সাহায্য দিয়ে গেছেন, তার নাম রাহুল গান্ধী। আমি এইটুকু কথা এই কারণে বললাম, একেবারে আমি বললাম ইট ইজ কম্পারেটিভ। একদম আমি দায়বদ্ধতা থাকা দরকার। একদম আমি শেষ কিষাণুদার থেকে নেব, সেই সময় শীলা দীক্ষিত যে কাজটা করতে পেরেছিলেন, আজকে সেই কাজের প্রত্যাশা বাংলার মানুষ যদি করে থাকে, তারা কি অন্যায় করবে? আজকে যদি বাংলার মানুষ মনে করে যে কামদুনি কাণ্ডে অভিযুক্ত যে মেয়েটি মারা গেল, তার অভিযুক্তদের ফাঁসি হোক, চূড়ান্ততম ফাঁসি মানে শাস্তি হোক, মানুষ কি অন্যায় করবে? সবার নয়, যদি কারোর মনে হয় কামদুনির আরেকবার বিচার হওয়া উচিত, তারা আদালত খোলা আছে, সরকার যাক না, সরকার কেন যাচ্ছে না, আমি তার সমর্থন করব। এবং দ্বিতীয় কথা বলি যে আমরা তো এখন দুর্গাপুর নিয়ে মূল আলোচনাটা করছি। ও দুর্গাপুর নিয়ে আলোচনায় কামদুনির আলোচনা করা যায় না, কিন্তু রাম রহিমে যাওয়া যায়। বাহ, করলে না, তুমি তো করলে, আমি তো প্রতিবাদ করি। বেশ 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 বেশ, শেষ করব, হাতে সময় একদম নেই। আমরা দুর্গাপুর কাণ্ডে কি বাধ্যবাধকতায় আজকে আমরা এত আলোচনা করলাম, 1 ঘন্টা শেষ হয়ে গেল। চ্যানেল বা যতজন এখানে মুখপাত্র আমরা আছি, কি কারণে বিরোধী দল নেতা অপু বাউরি ধর্ষক, যে অভিযুক্ত ধর্ষক, তার নামটা বাদ দিয়ে বাকি 4 জন মুসলমান অভিযুক্তের নাম তিনি পোস্ট করলেন? কিন্তু আরে বাবা, আপনি বলুন না, বিরোধী দল নেতা আইন দেখবেন নাকি? বিরোধী দল নেতা পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রী কার নাম নেন? পুলিশ মন্ত্রী তো নাম নিতে পারেন না। এখনো কসবা ল কলেজে আই লাভ মনোজিৎ দাদা লেখা থাকে, কি কেন লেখা থাকবে? কেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে এখনো তৃণমূলের ধর্ষক নেতার নামে স্লোগান লেখা থাকবে? কি করে বলুন সেটা? আপনাদের আপনাদের কি হিন্দু মুসলমান অ্যাঙ্গেলটাই আনতে হবে? একেবারে আমরা শেষ করব। অপরাধী আইনের চোখে সঠিকভাবে তাকে তুলে ধরার দায় এবং দায়িত্ব পুলিশের, অ্যাকাউন্টেবিলিটি সরকারের, ডেফিনেটলি তাই। সেটা হায়দ্রাবাদ হোক, উত্তরপ্রদেশ হোক, মানে তেলেঙ্গানা হোক, উত্তরপ্রদেশ হোক, অথবা বাংলা হোক, এই ক্ষেত্রে কোনো পার্থক্য থাকা উচিত নয়। সেক্ষেত্রে এনকাউন্টারের প্রসঙ্গ আসলো, আমরা সেইভাবে এনকাউন্টারকে অবশ্যই সমর্থন করব না, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার সমাধান হোক, আমরা এটা চাই। আজকের এই আলোচনা শেষ করব। অবশ্যই পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে। সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত ছিলেন প্যানেলে, আপনাদের সবাইকে নমস্কার।